আসসালামু আলাইকুম। সদ্য ওঠা নাইনের স্টুডেন্টরা তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা রসায়নের প্রথম অধ্যায় রসায়নের ধারণা শুরু করছি। এই ভিডিওতে আমরা এই অধ্যায়ের সম্পূর্ণটা কভার করব, একেবারে অল ইন ওয়ান। তোমরা এই অধ্যায় বেসিক, সিকিউ, এমসিকিউ, এসকিউ আমরা সবকিছু কভার করব এ টু জেড, এবং অধ্যায়ের বেসিক শেষ করে আমরা বোর্ড কোশ্চেন সলভ করব, যেন তোমাদের এসএসসির আগ পর্যন্ত এই অধ্যায়টার উপরে আর কোনো সমস্যা না থাকে। তাহলে আমরা অধ্যায়টা শুরু করি। এই অধ্যায়, আমাদের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে রসায়নের ধারণা, দ্য কনসেপ্ট অফ কেমিস্ট্রি। ওকে, আমরা এই অধ্যায়ের প্রথমেই পরিচিত হয়ে নেই রসায়নের পরিচিতি। রসায়ন কি? যেমন দেখো, ভারত ৫,০০০ বছর পূর্বে বা ৩০০ খ্রিস্টপূর্বে রঙের ব্যবহার শুরু করে। মিশর ৪,৬০০ বছর বা ২৬০০ খ্রিস্টপূর্বে স্বর্ণ আহরণ করে। আমাদের এখানে দুইটা এমসিকিউ আসতে পারে। প্রাচীন আলকেমি, মধ্যযুগীয় রসায়ন চর্চা করে রবার্ট রয়েল দ্য সেফিক্যাল কেমিস্ট গবেষণা প্রমাণ করেন। বর্তমানে সকল শিল্প কারখানায় বিপুল পরিমাণ রাসায়নিক পদার্থের ব্যবহার করা হয়। তাহলে রসায়নটা আসলে বেশি ব্যবহার করা হয় আমাদের শিল্প কারখানায়, এবং আমাদের সারা দিন সকাল থেকে একেবারে রাত ঘুমাতে আগ পর্যন্ত রসায়নের ব্যবহার ওতপ্রোতভাবে জড়িত। তো আমরা যেহেতু রসায়ন পড়বো, তো রসায়নের ডেফিনেশনটা আমাদের জানা মাস্ট। রসায়ন কাকে বলে? কেমিস্ট্রি। হোয়াট ইজ কেমিস্ট্রি? বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, পদার্থের ধর্ম এবং পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয়, তাকেই রসায়ন বলে। তো রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখারও ওতপ্রোতভাবে জড়িত বা গভীর সম্পর্ক রয়েছে। যেমন জীববিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক, গণিতের সাথে রসায়নের সম্পর্ক, পদার্থের সাথে রসায়নের সম্পর্ক। তো আমরা জীববিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্কটা এখন দেখি। যেমন উদ্ভিদ সালেক সংশ্লেষণ প্রক্রিয়ায় তার সবুজ অংশে গ্লুকোজ তৈরি করে। তোমরা বায়োলজিতে এগুলো পড়বে এবং ক্লাস 7-8 বিজ্ঞানে পড়ে এসেছো। সালেক সংশ্লেষণ মূলত একটি রাসায়নিক বিক্রিয়া। উদ্ভিদ বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড এবং মূলরুম দিয়ে পানি শোষণ করে নেয়। উদ্ভিদ সূর্যালোকের সাহায্যে পানি এবং কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে। দেখো কি বলছে, উদ্ভিদ সূর্যালোকের সাহায্যে পানি এবং কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে গ্লুকোজ উৎপন্ন করে। তো জীবের দেহ বিভিন্ন জটিল অণু, যেমন প্রোটিন, চর্বি জাতীয়, ক্যালসিয়াম যৌগ, ডিএনএ প্রভৃতি দ্বারা গঠিত। উদ্ভিদ প্রাণী দেহের সকল রাসায়নিক পদার্থ ও তাদের মধ্যে ঘটে যাওয়া রাসায়নিক বিক্রিয়া জীববিজ্ঞানের সাথে আলোচনা করা হয়। তাহলে দেখছো, রসায়নের সাথে জীববিজ্ঞানের সম্পর্কটা কোথায়? মানে রাসায়নিক পদার্থ ও তাদের মধ্যে ঘটে যাওয়া যে রাসায়নিক বিক্রিয়া, সেগুলো জীববিজ্ঞানে আলোচনা করা হয়েছে। তো আমরা যদি একটা উদাহরণ দেখি তাহলে ভালো বুঝবো। যেমন দেখো, এখানে আমাদের কার্বন ডাই অক্সাইড 6 অণু, কার্বন ডাই অক্সাইড এর সাথে 6 অণু পানি যদি আমরা বিক্রিয়া করি, তাহলে কি তৈরি হয়? গ্লুকোজ তৈরি হয়, C6H6O6। রাসায়নিক সংকেত এগুলো একটু মুখস্থ করে ফেলবা। এবং অক্সিজেন, 6 অণু অক্সিজেন তৈরি হচ্ছে। এখানে একটা আমাদের ভুল হয়েছে, এখানে CO2 হবে, এখানে 6 চলে আসছে। তাহলে এটা আমি একটু লিখে দেই, 6O2, 6 অণু অক্সিজেন। আচ্ছা, গণিতের সাথে রসায়নের সম্পর্কটা। যেমন রসায়নের সাথে গণিতের নিবিড় সম্পর্ক রয়েছে। গণিত ব্যতীত রসায়ন বিজ্ঞানের তত্ত্ব প্রদান করা তাত্ত্বিক জ্ঞানার্জন অসম্ভব। রসায়নে হিসাব নিকাশের সূত্র, গাণিতিক সম্পর্ক সবই গণিত। দেখো, আমরা যখন বিক্রিয়া করব, সালফার নিব, তারপর সোডিয়াম ক্লোরাইড নিব, সেগুলো তো একটা পরিমাণ মতো নিতে হবে আমাদের। সেটা নির্দিষ্ট একটা পরিমাণ করার জন্য আমাদের কিন্তু গণিত প্রয়োজন বা গণিতের অঙ্ক হিসাব কষতে হয়। তাই রসায়নের সাথে গণিতের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। তাই কোয়ান্টাম মেকানিক্স বা মূলত গাণিতিক হিসাব নিকাশের সাহায্যে পরমাণু গঠন করা যায়। এবার যদি আমরা দেখি পদার্থের সাথে রসায়নের সম্পর্ক, ফিজিক্সের সাথে কেমিস্ট্রির রিলেশন। তো আধুনিক বিজ্ঞানের
অবদান বলে খ্যাত বিদ্যুৎ, চৌম্বক, কম্পিউটার এবং বিভিন্ন ইলেকট্রনিক্সের তত্ত্ব, উপাদান ও ব্যবহার আলোচনা পদার্থবিজ্ঞানে করা হয়। তাহলে পদার্থবিজ্ঞানে বিদ্যুৎ, চৌম্বক, কম্পিউটার, ইলেকট্রনিক্স এইসব তত্ত্ব নিয়ে আলোচনা করা হয়। বিদ্যুতের জন্য যে ব্যাটারি ব্যবহার করা হয় তা কিন্তু রসায়নের অবদান। আমরা সামনে পড়বো এর ডিটেলসে। তো যেমন তেল, গ্যাস পুড়িয়ে যে শক্তি উৎপন্ন করা হয়, তা দিয়ে যে যানবাহন চলে, বিদ্যুৎ উৎপন্ন হয়। রসায়ন আবার পদার্থের বিজ্ঞানের উপর নির্ভর করে। দেখো, রসায়ন পদার্থের উপর নির্ভর করে। যেমন ভৌত রসায়ন হলো রসায়নের একটি শাখা। পদার্থ বিজ্ঞানের বিভিন্ন তত্ত্ব, সূত্রের উপর ভিত্তি করে এই ভৌত রসায়ন প্রতিষ্ঠিত হয়েছে। আচ্ছা, তো আমরা দেখলাম সম্পর্কগুলো। এখন আমরা দেখি আলকেমি। আলকেমিটা কি? মধ্যযুগীয় আরবের রসায়ন চর্চাকে আলকেমি বলা হয়। তো আলকেমি শব্দটি এসেছে আলকিমিয়া থেকে। এখান থেকে আমাদের কি আসতে পারে? এমসিকিউ আসতে পারে। আচ্ছা, তো এরপর আমরা যদি দেখি দহন বিক্রিয়া। কি বিক্রিয়া দেখবো? দহন বিক্রিয়া। যেমন দহন মানে এখানে তাপ উৎপন্ন হবে। বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে কোনো কিছুর বিক্রিয়াকেই দহন বিক্রিয়া বলে। বাতাসের সাথে যদি অক্সিজেন বিক্রিয়া করি, যেমন দেখো, মানে কার্বন একটা গ্যাস, ধরো বাতাস আর অক্সিজেন বিক্রিয়া করলে দেখো সি এবং O2, CO2 কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়েছে এবং তাপ শক্তি উৎপন্ন হয়। সবসময় মনে রাখবা, দহন বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়। আচ্ছা, এখন দেখি গবেষণা। আমরা গবেষণা করতে চাই রসায়ন নিয়ে, উচ্চতর ডিগ্রি যখন নিব তখন গবেষণা করব। তো গবেষণা হচ্ছে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো কিছু জানার চেষ্টা করা বা খুঁজে পাওয়া, উদ্ভাবন করাকে আমরা গবেষণা বলি। সংকর ধাতু কাকে বলে? এটার থেকে আমাদের কি হয়, একটা মাস্ট বি এমসিকিউ ম্যাক্সিমাম সময় তোমাদের ক্লাস 9 এর যখন টিউটোরিয়াল, সিটিক এক্সাম বা অর্ধবার্ষিক হাফ ইয়ারলি এক্সাম হবে তখন আসতে পারে। তো দুই বা ততোধিক ধাতুকে, মেটাল ধাতু যখন গলিয়ে, মানে গলাবো, গলিয়ে তরলে পরিণত করার পর, তার মানে বলতেছে দুই বা ততোধিক ধাতু একত্রিত করে গলায়া, গলিয়ে তারপরে কি করা হয়, একত্রে মিশিয়ে, এরপর গলিয়ে মিশিয়ে ঠান্ডা করে আবার দুইটাকে একত্রিত করে কিন্তু মিশাইছি, পরে ঠান্ডা করা হয়েছে, করে তারপর কঠিন পদার্থে পরিণত করা হয়েছে। একেই সংকর ধাতু বলে। তার মানে আমরা আবার একটু বলি যে দুই বা ততোধিক ধাতু, এদেরকে আমরা গলাবো, গলা দুইটাকে একটাই বানাবো, তরলে বানাবো, করার পরে ওই তরলটাকে আমরা ঠান্ডা করব, ঠান্ডা করে ওইটা একটা কঠিন পদার্থে পরিণত হবে। ওই কঠিন পদার্থই হবে সংকর ধাতু। যেমন আমরা উদাহরণ দেখি, যেমন দেখো ব্রোঞ্জ। ব্রোঞ্জ একটা সংকর ধাতু। তো ব্রোঞ্জটা কিভাবে তৈরি হয়? ব্রোঞ্জ তৈরি হয় 88% কপার আর 12% টিন। দেখো 88 এবং 12 এই দুটো মিলে 100%। দুইটা একত্রিত করে এই দুইটা ধাতুকে তরলে গলিয়ে আবার ঠান্ডা করে যে কঠিন পদার্থ তৈরি হবে সেটাই হচ্ছে ব্রোঞ্জ। এটা একটা সংকর ধাতু। আচ্ছা, তারপরে আমরা যদি দেখি ডিএনএ আরএনএ এর পূর্ণরূপ ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ডিআরএনএ রাইবো নিউক্লিক অ্যাসিড। এটা বায়োলজির পড়া, বাট রসায়নেও অনেক সময় এর ফুল ফর্ম আসে, পড়ে নিবা। এরপর চিনির সংকেত। এই যে দেখো চিনির রাসায়নিক সংকেত C12, মানে কার্বন 12, হাইড্রোজেন 22 এবং অক্সিজেন 11। হ্যাঁ, তো এরপর দেখো দুইটা দাহ্য পদার্থ যেগুলো আগুন জ্বলে বা আগুন মানে বিস্ফোরণ হতে পারে, হ্যাঁ, আগুন ধরে যেতে পারে। যেমন এলপিজি আর আমাদের আরেকটা হচ্ছে সিএনজি। তো তাদের ফুল ফর্ম গুলোও কিন্তু আমাদের জানতে হবে। হ্যাঁ, এলপিজিটা হচ্ছে আমাদের লিকুইড লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এবং সিএনজি এর পূর্ণরূপ হচ্ছে আমাদের কমপ্রেস ন্যাচারাল গ্যাস। ওকে, ফুল ফর্ম গুলো জেনে রাখবা, পড়ে ফেলবা, আর অবশ্যই পড়বা প্লাস খাতায় প্র্যাকটিস করবা। এরপর আমরা যদি দেখি রাসায়নিক সার কি? অক্সিজেন, নাইট্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন, ফসফরাস বিভিন্ন ধরনের রাসায়নিক যৌগের সমন্বয় শিল্প কারখানায় রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি সারকে রাসায়নিক সার বলে। আচ্ছা, তো আমরা কিন্তু অনেকটাই রসায়ন সম্পর্কে ধারণা পেয়েছি। তো আমি তোমাদের ক্লাস শেষ করার পর স্লাইডটা আপলোড করে দিব, তোমরা সুন্দর মতন নিজেরা খাতায় নোট
তৈরি করে করে পড়বা, অবশ্যই হ্যান্ড নোট করবা মাস্ট, তাহলে জিনিসগুলো মনে থাকবে। আচ্ছা, তাহলে আমরা পরবর্তীতে দেখি যে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, মরিচা কিভাবে সৃষ্টি হয়। ওকে, এই যে দেখো না, বাসা বাড়িতে তুমি যদি মানে লোহা এনে রেখে দিলে মরিচা পড়ে, কেন মরিচা পড়ে? তো আমরা যদি দেখি মরিচা কিভাবে সৃষ্টি হয়। আয়রনকে বায়ুতে মুক্ত অবস্থায় রেখে দিলে, আয়রনকে বায়ুতে মুক্ত অবস্থায় রেখে দিলে জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে আয়রন অক্সাইড ও মরিচা তৈরি হয়। যেমন দেখো, তুমি যদি লোহা এনে রং না করে তুমি যদি রাইখা দাও, বায়ুর উপস্থিতিতে মরিচা পড়ে যায়। আর যদি আমরা রং দিয়ে দিই, মানে একটা প্রলেপ দিয়ে দিই, তাহলে তো মরিচা পড়তে পারে না। যেমন দেখো আমাদের এই যে 4 পরমাণু আয়রন, মানে এবং 6 অণু পানি এবং 3 অণু আমাদের অক্সিজেন। তো এইগুলা বিক্রিয়া করলে দেখো আয়রন মানে লোহা, এবং সেটাকে যদি তুমি বায়ু, এই যে বায়ু, অক্সিজেন এবং পানি, এই দুইটার উপস্থিতিতে যদি তুমি রাখো, তাহলে কি হবে, তোমার এই যে দেখো আয়রন মানে মরিচা সৃষ্টি হবে। এটা আমাদের হচ্ছে মরিচার সংকেত, যেটাকে আমরা বলি ফেরিক হাইড্রোক্সাইড, ফেরিক হাইড্রোক্সাইড। আচ্ছা, তো এরপর দেখো যে আমাদের পরে আমাদের নিচের যে বিক্রিয়াটা, আয়রন এবং হাইড্রোক্সাইড এবং পানি বিক্রিয়া করে এখানে আমাদের তৈরি হয়েছে আর্দ্র ফেরিক অক্সাইড। এই সংজ্ঞাটা, এই সংকেতটার নাম হচ্ছে আর্দ্র ফেরিক অক্সাইড। ওকে, লোহা মরিচা সৃষ্টি হয় কিভাবে জানলাম। লোহা মরিচা পড়া বা লোহা মরিচা কিভাবে পড়ে, যেমন লোহাকে দীর্ঘদিন যদি আর্দ্র বাতাসে রেখে দিলে, মানে এই যে দেখো যেটাকে রেখে দিলে, মানে তুমি পানি এবং বায়ুর উপস্থিতি যদি রেখে দাও, তাহলে কি হবে, এর উপর এক ধরনের আস্তরণ পড়ে। তো লোহা বাতাসের অক্সিজেন ও জলীয় বাষ্পের উপস্থিতিতে যুক্ত হয়ে মরিচা তৈরি করে। এটি একটি রাসায়নিক প্রক্রিয়া, মানে এটা রাসায়নিক প্রক্রিয়া, এটা এইভাবেই চলে। তো দেখো, আমরা যদি আয়রনকে অক্সিজেন এবং পানির উপস্থিতিতে রাখি, তাহলে আমাদের কি মরিচা পড়ে, ফেরিক অক্সাইড উৎপন্ন হয়। ওকে, এই যে দেখো আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, পেঁপে পাকলে হলুদ হয় কেন? পেঁপে দেখো না, পাকলে গাছে হলুদ হয়ে যায়, কারণ কিভাবে হয়? জীব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে পেঁপে পাকলে হলুদ হয় কেন? কারণ রং হলো রাসায়নিক উপাদান। তো পেঁপের মধ্যে বিটাজিনিথান রাসায়নিক পদার্থ থাকার কারণে, এই যে জিনিসটা থাকার কারণে পেঁপে পাকলে হলুদ বর্ণ ধারণ করে। ওকে, তো আম পাকলে মিষ্টি লাগে কেন? আমটা কাঁচা, কিন্তু কাঁচা যখন থাকে তখন টক লাগে, যখন পাকে তখন মিষ্টি লাগে কেন? পাকা আম মিষ্টি লাগে কারণ পাকা আমে চিনির পরিমাণ থাকে আর অ্যাসিডের পরিমাণ কম থাকে পাকা আমে, এবং পিএইচ এর পরিমাণ থাকে, এজন্য পাকা আম মিষ্টি লাগে। আর কাঁচা আম টক লাগে কেন? কাঁচা আম টক লাগে কারণ কাঁচা আমে বিভিন্ন ধরনের অ্যাসিড থাকে, যেমন স্যাক্সেনিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড। এর ফলে পিএইচ এর পরিমাণ কম থাকে। দেখো, পাকা আমে পিএইচ এর পরিমাণ বেশি, কাঁচা আমে পিএইচ এর পরিমাণ কম, এবং এই দুইটা অ্যাসিড থাকে, স্যাক্সেনিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড। অ্যাসিডের রাসায়নিক পরিবর্তন ঘটে, ফলে কাঁচা আম টক লাগে। ওকে, রং ধারণকারী রাসায়নিক পদার্থ সমূহ, রং ধারণকারী রাসায়নিক পদার্থ সমূহ, যেমন ক্লোরোফিল সবুজ রং ধারণ করে, তারপরে ক্যারোটিন কমলা বর্ণ, বিটা জেনেথিন হলুদ বর্ণ, বিটা সায়ানিন বেগুনি এবং লালের সমন্বয়, সাইকোসায়ানিন নীল এবং ফিউকোসায়ানিন হচ্ছে বাদামি। তো রং ধারণকারী রাসায়নিক পদার্থ। এরপর দেখো আরেকটা গুরুত্বপূর্ণ আমাদের পয়েন্ট, কার্বন মনোক্সাইড মারাত্মক ক্ষতি কেন করে? কার্বন মনোক্সাইড মারাত্মক ক্ষতি কেন করে? কার্বন মনোক্সাইড একটি গ্যাস, একে নীরব ঘাতক গ্যাস বলে। এটি ফুসফুসের উপস্থিতিতে হলে, মানে ফুসফুসে যদি ঢোকে, রক্তের হিমোগ্লোবিনের সাথে মিশে বিক্রিয়া করে
কার্বক্সিল হিমোগ্লোবিন তৈরি করে, যা রক্তের সাথে মিশে শোষিত হয়, ফলে ব্যক্তি খুব শীঘ্রই অসুস্থ হয়ে যেতে পারে, এমনকি তার মৃত্যু ঘটতে পারে। তাই কার্বন মনোক্সাইড যখনই আমরা ল্যাবে ইউজ করব, মাস্ক পরে নিব যেন কোনোভাবে ফুসফুসে না যেতে পারে। ওকে, এরপর দেখো সালেকশন, যে রাসায়নিক প্রক্রিয়ায় উদ্ভিদ সূর্যালোকের উপস্থিতিতে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য উৎপন্ন করে তাকে সালেকশন বিক্রিয়া বলে। যেমন দেখো 6 অণু কার্বন ডাই অক্সাইড, 12 অণু পানি সূর্যালোকের উপস্থিতিতে এই যেটা তৈরি হয়েছে না C6H12O6 গ্লুকোজ এবং 6 অণু পানি এবং 6 অণু অক্সিজেন উৎপন্ন করে। এটাই হচ্ছে সালেকশন প্রক্রিয়া বা তার বিক্রিয়া। এরপর দেখো কার্বোহাইড্রেট, কি কার্বোহাইড্রেট। ওকে, কার্বন হাইড্রোজেনের সমন্বয়, কার্বন এবং হাইড্রোজেন, এই যে সি এবং এইচ, কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত মৌলসমূহকে হাইড্রোকার্বন বলে। যেমন CH4 কার্বন এবং হাইড্রোজেন, এটাকে বলা হয় মিথেন। তো মিথেন গ্যাস। তো কার্বনের সমন্বয়ে গঠিত মৌল সমূহকে জৈব যৌগ বলা হয়, যেমন কাঠ, কয়লা, এগুলো সব জৈব যৌগ। তো যেমন কাঠকে যদি আমরা অক্সিজেনের সাথে বিক্রিয়া করি, কার্বন ডাই অক্সাইড তাপ জলীয় বাষ্প উৎপন্ন হয়। কয়লাকে যদি আমরা অক্সিজেনের সাথে জারিত করি বা বিক্রিয়া করি, তাহলে কার্বন ডাই অক্সাইড তাপ জলীয় বাষ্প উৎপন্ন হয়। প্রাকৃতিক গ্যাস যেমন মিথেন একটা প্রাকৃতিক গ্যাস, এটাকে যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করি, কার্বন ডাই অক্সাইড তাপ জলীয় বাষ্প উৎপন্ন হয়। কেরোসিন এটাও একটা গ্যাস, মানে এটাও একটা আমাদের প্রাকৃতিক গ্যাস বলতে পারি। অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে কার্বন ডাই অক্সাইড তাপ জলীয় বাষ্প উৎপন্ন হয়। যেমন মোম, একেও যদি আমরা অক্সিজেনের সাথে বিক্রিয়া করি, কার্বন ডাই অক্সাইড তাপ জলীয় বাষ্প উৎপন্ন হয়। এগুলো সব দেখো কাঠ, কয়লা, প্রাকৃতিক গ্যাস, কেরোসিন, মোম, এগুলো সব হাইড্রোকার্বন। আচ্ছা, তারপর উপধাতু কাকে বলে? উপধাতু যে সকল মৌল কখনো ধাতুর ন্যায় কখনো অধাতুর ন্যায় আচরণ করে তাকে অপধাতু বলা হয়। যেমন বোরন, আর্সেনিক একটা অপধাতু। এই যে দেখার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন 20 নাম্বার, পেটে অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড জাতীয় ওষুধ খাই কেন? দেখো না, আমরা পেটে অ্যাসিডিটি হইলে আমরা গ্যাস্ট্রিকের ওষুধ খাই। তো গ্যাস্ট্রিকের ওষুধ হচ্ছে অ্যান্টাসিড জাতীয় ওষুধ। তো পাকস্থলীতে যখনই অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড জমা হলে অ্যাসিডিটি সমস্যা হয়, আর অ্যাসিডিটি হলে আমরা অ্যান্টাসিড জাতীয় ওষুধ খাই। ওই অ্যান্টাসিড জাতীয় ওষুধে থাকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এই দুটি যৌগ এই যে আমাদের পেটের ভিতর অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড যা প্রশমিত করে দেয় এবং আমাদের অ্যাসিডিটিটা কমে যায়। তো আমরা যদি বিক্রিয়া দেখি, প্রশমিত বিক্রিয়াটা আমরা যদি এখন দেখি, যে এই যে দেখো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, যখনই এইটা হচ্ছে আমাদের সাসপেনশন বা আমাদের হচ্ছে এটা অ্যান্টাসিড জাতীয় ওষুধ, যে এইটা কি করে আমাদের পেটের ভিতর যে এই যে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড তার সাথে বিক্রিয়া করে আমাদের পেটের ভিতর ওষুধটা, যে তারপরে গিয়ে কি করে এই যে দেখো ম্যাগনেসিয়াম ক্লোরাইড লবণ আর পানি উৎপন্ন করে, যা প্রশমিত হয়ে যায়। অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং 3 অণু পানি উৎপন্ন করে, যা প্রশমিত হয়ে যায়। ওকে, তারপর আমরা দেখি কি আছে কাঁচা বাচ্চারা। দেখো কাঠ, কয়লা, কেরোসিন প্রাকৃতিক গ্যাস, মোমের দহন। কেরোসিন, কাঠ, কয়লা আমরা কিন্তু এগুলো পড়ে আসি, এগুলো হাইড্রোকার্বন। মোম প্রাকৃতিক গ্যাস, এর মূল উপাদান হচ্ছে হাইড্রোকার্বন। তো হাইড্রোকার্বন হচ্ছে কার্বন এবং হাইড্রোজেনের যৌগ, এগুলো দহন ঘটে, আগুন ধরে যায় খুব তারা সহজে। এগুলো বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, তাপ শক্তি উৎপন্ন হয়। যেমন দেখো CH4 মিথেন, অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে পানি, কার্বন ডাই অক্সাইড, তাপ এবং আলো উৎপন্ন হয়। এরপর আমরা যদি আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখি, শাকসবজিতে পোকামাকড় মারার জন্য যে সকল কীটনাশক ব্যবহার করা হয়, কি কি কীটনাশক ব্যবহার করা হয়? গ্যামোক্সিন C6H6 Cl6, তারপরে DDT
ব্যবহার করা হয় অ্যালডিন, ক্লোরিন, ডিলপ্রিন ইত্যাদি শাকসবজিতে পোকামাকড় দমনের জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, তারপরে পরিবেশ ক্ষতিকর বিষাক্ত বিকারক, পরিবেশের ক্ষতিকর বিষাক্ত বিকারক যেমন ক্লোরোফর্ম, CH3Cl, কার্বন টেট্রাক্লোরাইড, CCl4, বেনজিন, C6H6, এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই সংকেতটা পরীক্ষা আসতে পারে। তো লেড ক্রোমেট, PbRO4, বিউটানল 2, এটা বিউটানল, এটা জেনে রাখো, আমাদের পরিবেশের ক্ষতিকর বিষাক্ত বিকারক। তারপরে রসায়নের পরিধি, মানে রসায়নটা কত বিশাল বিস্তৃত, যেমন নিঃশ্বাসের গৃহীত যে বায়ু, বায়ুর উপাদান হচ্ছে অক্সিজেন, এর উৎস বায়ু, যেমন ব্রাশ, চিরুনি, কৃত্রিম রং, খাতা, কলম, পেন্সিল, কালি সব রসায়নের উপাদান। রসায়ন এর সাথে ওতপ্রোতভাবে জড়িত। যেমন দেখো, এই যে আমরা যেগুলো পড়লাম, এগুলোর যদি উপাদানগুলো দেখি, যেমন বিভিন্ন রাসায়নিক যৌগ, উৎস হচ্ছে যেমন শিল্প কারখানায় রাসায়নিক পদার্থের মাধ্যমে শিল্প কারখানায় নানান কিছু তৈরি হয়। তো খাবারের পানি, যেমন বিশুদ্ধ পানি হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে তৈরি, খাবারের পানিতে অন্যান্য খনিজ থাকে, যেমন H2O কি পানি। আচ্ছা, তো রাসায়নিক দ্রব্য রসায়ন পাঠের গুরুত্ব, যেমন দেখো কীটনাশক কোথায় ব্যবহার হয়, পোকামাকড় দমনে, শস্য হানি প্রতিরোধ করতে ব্যবহার করা হয়। কয়েল বা অ্যারোসেল, এগুলো মশা তাড়াবার কাজে ব্যবহার করা হয়, যা তোমরা বাসা বাড়িতে মশা তাড়াও। তারপর হচ্ছে সাবান, ডিটারজেন্ট, শ্যাম্পু, এগুলা পরিষ্কার কাজে, আমাদের মাথায় খুশকি হলে আমরা ব্যবহার করি শ্যাম্পু। পরে দেখো ওষুধ, অ্যান্টিবায়োটিক বা ভিটামিন, শরীর স্বাস্থ্য রক্ষার জন্য। কাঁচা হলুদ, মেহেদি, রং, এগুলো ব্যবহার করি সৌন্দর্য বর্ধনের জন্য, কাঁচা হলুদ কি ফেসটাকে সুন্দর রাখার জন্য। আমরা এরপর দেখো আমরা কিভাবে জ্বালানি অপচয় রোধ করতে পারি। এই যে আমরা বাসা বাড়িতে অনেকে কি করি, গ্যাসের চুলা ছেড়ে দিয়ে আমরা কাপড় চোপড় শিখাই, এটা খুবই খারাপ। এটা করা যাবে না। আমরা কিভাবে কাপড় মানে জ্বালানিকে অপচয় রোধ করতে পারি? তো প্রয়োজনীয় ব্যবস্থা, রান্না বান্না শেষে চুলা বন্ধ করতে হবে, গ্যাসের চুলার ওপর কাপড় চোপড় শুকানো বন্ধ করতে হবে, পথের মধ্যে থামতে হলে গাড়ি ইঞ্জিন বন্ধ করতে হবে, তারপর যানবাহনের ইঞ্জিন ত্রুটি মুক্ত রাখতে হবে, তাহলে আমাদের জ্বালানি অপচয় কমে আসবে। ওকে, তারপর আমরা সর্বশেষ গুরুত্বপূর্ণ একটা টপিক পড়ব, ব্যবহৃত রাসায়নিক দ্রব্যর নিরাপদ সংরক্ষণ ও ব্যবহারের সতর্কতা। দেখো, তোমাদের টিচার যদি তোমাদের ল্যাবে নিয়ে যায়, তোমরা কি করবা? তোমরা বুঝবা না, তোমরা এসিড ধরে ফেলতে পারো, তোমরা হচ্ছে যে কোনো যৌগ মানে ধাপ ধরে ফেলতে পারো, যেটা অনেক ক্ষতিকর পদার্থ থাকতে পারে, বিষাক্ত হইতে পারে, তো তোমার অনেক ক্ষতি হয়ে যেতে পারে। তাই তোমাকে সাংকেতিক চিহ্ন, তো সেটার ক্ষতি কি কি সেগুলো তুমি যদি জানো, তাহলে তুমি সতর্কতা অবলম্বন করতে পারবা। তো আমরা এখন রাসায়নিক দ্রব্য নিরাপদ সংরক্ষণ এবং ব্যবহারের সতর্কতা জানবো। যেমন দেখো রাসায়নিক চিহ্ন, যেমন দেখো এটা বিস্ফোরক পদার্থ, যেমন দেখো এই যে এটা একটা মানে বিস্ফোরক চিহ্ন, এটা তোমার বইতে একটু স্পষ্ট দেখো। এইটা চিহ্ন, এই চিহ্নধারী পদার্থ গুলা হচ্ছে TNT, জৈব পারক্সাইড, নাইট্রোগ্লিসারিন। এগুলোর ক্ষতিকারক দিক কি? ক্ষতিকারক দিক হচ্ছে এসব পদার্থ আঘাত লাগলে বা আগুন লাগলে প্রচন্ড বিস্ফোরণ হইতে পারে, তাই সাবধানে এগুলো ব্যবহার করতে হবে। তারপরে আমাদের দেখো এই যে দেখো একটা আগুন জ্বলতেছে আমাদের ধার্য পদার্থ, তো অ্যালকোহল বা ইথার, এগুলো এসব পদার্থ দ্রুত আগুন ধরে যেতে পারে। তো তারপরে যদি আমরা আহ আরো একটা দেখি, সেটা হচ্ছে যে বিষাক্ত পদার্থ। কি দেখবো আমরা? বিষাক্ত পদার্থ। তো এই যে দেখো বিষাক্ত পদার্থ কোনগুলা? এগুলো হচ্ছে যে আমাদের চিহ্নধারী পদার্থগুলো হচ্ছে যেমন বেনজিন একটা বিষাক্ত পদার্থ, ক্লোরোবেনজিন একটা বিষাক্ত পদার্থ, মিথানল একটা বিষাক্ত পদার্থ। এইসব কি কি ক্ষতি করতে পারে, ক্ষতিকারক দিকগুলা কি কি? যেমন এসব শরীরে লাগলে শ্বাস প্রশ্বাসে ক্ষতি, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করলে নানা ক্ষতি হতে পারে, যেমন বেনজিন ক্যান্সার সৃষ্টি করতে পারে। তারপরে উত্তেজক পদার্থ, দেখো একটা করস চিহ্ন দেওয়া, এইগুলা চিহ্নধারী পদার্থ সিমেন্টের ঢাস,
লোগো অ্যাসিড, ক্ষার, নাইট্রাস অক্সাইড। তো ক্ষতিকারক দিক কি কি? এগুলো ত্বক ক্ষয় করতে পারে, চোখ নষ্ট করে দিতে পারে, শ্বাসতন্ত্র ক্ষতি করে দিতে পারে। তারপর দেখো স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থ, দেখো ওই যে একটা মানুষের চিহ্ন দিয়ে ছবি দেওয়া, এগুলো চিহ্নধারী পদার্থগুলো হচ্ছে বেনজিন, টলুইন, জাইলিন। এগুলো কি ক্ষতি করতে পারে? এসব ত্বকে লাগলে এইসব পদার্থ ত্বকে লাগলে বা শ্বাস প্রশ্বাসে শরীরে প্রবেশ করলে স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী ক্ষতি সাধন হতে পারে। তারপর দেখো তেজস্ক্রিয় পদার্থ, এই যে দেখো ফ্যানের তিনটা পাংখার মতন এটা চিহ্ন তেজস্ক্রিয় পদার্থ, সেটার যে চিহ্নধারী পদার্থ হচ্ছে ইউরেনিয়াম, রেডিয়াম। কি কি ক্ষতি করতে পারে? এসব পদার্থ ক্ষতিকারক রশ্মি বের হয় যা ক্যান্সারের মতো মরণব্যাধি রোগ সৃষ্টি করতে পারে কিংবা একজন মানুষকে বিকলাঙ্গ করে ফেলতে পারে। তারপর পরিবেশের জন্য ক্ষতিকর, যেমন আমাদের হচ্ছে ডেঞ্জারাস ফর এনভায়রনমেন্ট, হ্যাঁ, যেমন লেড বা মার্কারি। এগুলো কি করতে পারে? পরিবেশের জন্য ক্ষতিকর, উদ্ভিদ ও প্রাণী উভয়ের জন্যই বিপজ্জনক। ক্ষত সৃষ্টি করতে পারে, হ্যাঁ, যেমন তোমার হাতে পড়লে হাত ফুটো হয়ে বের হয়ে যেতে পারে। এগুলো হচ্ছে যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং ঘন দ্রবণ। এসব পদার্থ শরীরে ক্ষত সৃষ্টি করে, শ্বাস প্রশ্বাসের সাথে গ্রহণ করলে শরীরের ভিতরে অঙ্গের ক্ষতি সাধন করে। ওকে, তারপরে আমরা রসায়নের ধারণা, বেসিক অফ কনসেপ্ট গুলো আমরা একটু জানবো ডিটেলসে। যেমন গৃহস্থালিতে মানে বাসা বাড়িতে রসায়নের কি কি ব্যবহার করা হয়। যেমন খাদ্য লবণ, আমরা যে লবণটা খাই সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তারপর হচ্ছে যেমন এই যে দেখো আমাদের পাউরুটিতে কি ব্যবহার করি? বেকিং সোডা, সেটার নাম সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম, এই যে সোডিয়াম হাইড্রোজেন CO3 কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট। সিরকা বা ভিনেগার, কোমল পানীয়, এগুলো সব রসায়নের সাথে সম্পর্কিত। তারপরে দেখো পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে রসায়ন, কাপড় সোডা, কাপড় কাচা সোডা যেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট, আমাদের হুইল পাউডার, টয়লেট ক্লিনার, সাবান, ডিটারজেন্ট, ব্লিচিং পাউডার। তারপর হচ্ছে কৃষি শিল্পের রসায়ন বা রসায়নের আমাদের অবদান, যেমন চুনা পাথর, ক্যালসিয়াম কার্বনেট, ইউরিয়া সার, অ্যামোনিয়াম সালফেট। এরপর আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতায় রসায়ন, সোডিয়াম বেনজোনেট, সোডিয়াম পটাশিয়াম সারনেট, ক্যালসিয়াম সারনেট, বেলজিয়াম বেনজোনিক অ্যাসিড। এগুলো পরিষ্কার পরিচ্ছন্নতা রসায়নের ভূমিকা। রসায়নের সাথে রসায়ন সম্পর্কিত শাখা, রসায়নের সাথে কোন কোন শাখা সম্পর্ক আছে? জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান এবং গণিত। তারপর দেখো আমাদের রসায়নের অনুসন্ধান বা গবেষণা কেন গুরুত্বপূর্ণ? অবশ্যই রসায়ন অনুসন্ধান গবেষণা গুরুত্বপূর্ণ, কারণ রসায়ন অনুসন্ধান বা গবেষণার প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা নির্ণয় তুলে ধরা হলো, যেমন এক, নতুন নতুন রাসায়নিক দ্রব্য উৎপাদন বা ব্যবহার করা যায়, রাসায়নিক দ্রব্য ব্যবহারের মাত্রা নির্ধারণ করা যায়। তারপর ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে মানুষ ও পরিবেশকে রক্ষা করা যায়। ঝুঁকিপূর্ণ বা ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ব্যবহারের প্রভাব সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করা যায়। এগুলো জানলে আমাদের অনেক উপকার হবে এবং এই জন্য আমাদের রসায়নের গবেষণা এতটাই গুরুত্বপূর্ণ। তারপর রসায়নের অনুসন্ধান বা গবেষণার প্রক্রিয়ার গুরুত্ব বুঝিয়ে বলো। যেমন দেখো আমাদের কোনো কিছু বা রসায়ন নিয়ে গবেষণা করতে হলে আমাদের কিছু ধাপ অবলম্বন করতে হবে। যেমন রসায়ন কোন বিষয় সম্বন্ধে জিজ্ঞাসা অনুসন্ধানের রূপ নেয় বা অনুসন্ধান থেকে গবেষণা সৃষ্টি হয় বা গবেষণা জন্মায়। দেখো অনুসন্ধান থেকে গবেষণা জন্ম হয়, তাই অনুসন্ধান বা গবেষণা একে অপরের পরিপূরক। তো অনুসন্ধান করলেই অনুসন্ধান থেকে গবেষণাটা সৃষ্টি, আবিষ্কার। তো তুমি কোনো কিছু গবেষণা করতে চাও, তাহলে তোমাকে প্রথমে কি করতে হবে? যেইটা নিয়ে তুমি গবেষণা করবা সেই বিষয়বস্তুটাকে তোমাকে আগে নির্ধারণ করতে হবে। তো বিষয়বস্তু তো নির্ধারণ তোমার সম্পূর্ণ, তারপরে তোমাকে কি করতে হবে? ওই বিষয়বস্তু সম্পর্কে কোনো বই
বা পূর্বের গবেষণা পত্রের সাহায্যে বিষয়বস্তু সম্পর্কে কিছু ধারণা নিতে হবে। তো ধারণা নেওয়ার পর বিষয়বস্তুটা তোমার প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা চালাতে হবে, পরীক্ষা প্রণালী নির্ধারণ করতে হবে, এরপর তোমাকে পরীক্ষণ করতে হবে, পরীক্ষা চালানো, এরপর পরীক্ষা শেষ হওয়ার পর তোমার কাছে তথ্য আসবে, সেই তথ্যগুলো বিশ্লেষণ করতে হবে এবং ওই বিশ্লেষিত তথ্যগুলো ফলাফল এবং ফলাফল নিয়ে সবার সাথে আলোচনা করতে হবে। এ থেকে বোঝা যায় রসায়নের গবেষণা বা অনুসন্ধান না থাকলে এই রসায়নের অগ্রগতি সম্ভব ছিল না। তো আমাদের আর দুইটা জিনিস বা পার্ট আছে, যেমন দেখো ওষুধ বা রাসায়নিক সার ও কীটনাশক অতিরিক্ত ব্যবহারের পরিবেশের জন্য ক্ষতিকর, যুক্তি সহ লেখো। দেখো আমাদের ভালো থাকার জন্য রাসায়নিক পদার্থের পরিমিত ব্যবহার জরুরি। তুমি যদি প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার করো ক্ষতি হয়ে যেতে পারে উপকারের থেকে। তাই মাত্রাতিরিক্ত ওষুধ সেবনে মানুষ অসুস্থ হয়ে পড়ে, এমনকি মানুষের মৃত্যু হতে পারে। তাই ওষুধ ব্যবহারকারী বা প্রস্তুতকারী উভয়ই রাসায়নিক পদার্থের গুণগত বিবেচনা পূর্বক এদের সঠিক ব্যবহার নিশ্চিত না করলে মানবজাতি বা পরিবেশের বিপর্যয় হতে পারে। তাই আমাদের এগুলো পরিমাণ মতন ব্যবহার করতে হবে। ফসলে বা সবজি ক্ষেতে ছিটানো কীটনাশক গুলো মূলত নানা রকমের বিষাক্ত রাসায়নিক পদার্থ। এসব রাসায়নিক পদার্থ ফসলে ছিটানো হলে ক্ষতিকর পোকামাকড়, কীটপতঙ্গের সাথে বিদ্যমান অন্যান্য প্রাণীর জীবন হুমকির সম্মুখীন হয়। এতে পরিবেশের ব্যাপক ক্ষতি সাধিত হয়। এইসব বিষাক্ত পদার্থ মাটি, পানি ও পরিবেশের সাথে মিশে মাটির উর্বরতা নষ্ট করে। রাসায়নিক সার মিশ্রিত সবজি গ্রহণে আমাদের মানব দেহের বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। এর ফলে মানুষের মাথা ব্যথা, দেখো এখনকার মানুষ কিন্তু শাকসবজি খাওয়ার ফলে কি হয়, তাদের নানা রোগ ব্যাধি সৃষ্টি হয় এইসব কীটনাশক, অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে। মাথা ব্যথা, বমি ভাব, বদহজম, চোখে জ্বালা পোড়া ইত্যাদি দেখা দেয়। তাছাড়া জমিতে ছেটানো সার, বিষাক্ত কীটনাশক এবং বৃষ্টির পানির মাধ্যমে পুকুর, নদী নালা, জলাশয়ের পানির সাথে মিশে এগুলো পরিবেশের বিদ্যমান প্রাণীকুলে জীবনের বিপন্ন করে তুলছে। এরপর দেখি আমরা রাসায়নিক দ্রব্যর পরিমিত ও অপরিমিত ব্যবহারের সুফল এবং কুফল, ভালো এবং খারাপ দিক। ওকে, তো আমাদের মানুষ ও পরিবেশের উপর রাসায়নিক দ্রব্যর পরিমিত বা অপরিমিত ব্যবহারের প্রভাব রয়েছে। পরিমিত মাত্রায় ওষুধ গ্রহণে মানুষ নানান রোগ ব্যাধি থেকে সুস্থতা লাভ করে, কিন্তু ওষুধ যদি অপ্রয়োগ করো মানে অতিরিক্ত মাত্রায় ওষুধ ব্যবহারে মানুষের মৃত্যু ঘটতে পারে। তাই পরিমিত মাত্রায় রাসায়নিক সার, কীটনাশক ব্যবহারের ফলে ফসল যেমন বৃদ্ধি পাবে, আবার উদ্ভিদের ফসল উৎপাদনের সাথে প্রাণীগুলোরও অস্তিত্ব থাকবে বা বিদ্যমান থাকবে, তাদের অস্তিত্ব নষ্ট হবে না। কিন্তু অতিরিক্ত সার, কীটনাশক জমিতে প্রয়োগ করা হলে মাটি, পানি, বায়ু মিশে পরিবেশকে দূষিত করে। তো দূষিত পানি, বায়ু গ্রহণের মাধ্যমে মানুষ নানাবিধ জটিল রোগে আক্রান্ত হয়। মাটি, পানি দূষণের ফলে জমির উর্বরতা শক্তি হ্রাস পায়। তাই ওষুধ বলো, সার, কীটনাশক ইত্যাদি রাসায়নিক দ্রব্য পরিমিত ব্যবহার, অপরিমিত ব্যবহার নিয়ন্ত্রণ করে মানবজাতির কল্যাণ ও পরিবেশ রক্ষা অতি গুরুত্বপূর্ণ। তো আমাদের রসায়ন এর চ্যাপ্টার 1 এর ধরো বেসিক ক্লাস প্রায় কমপ্লিট। তো তোমরা এই লেকচার শিটটা অবশ্যই সম্পূর্ণ পড়ে এরপর পুরা বইটা, হ্যাঁ সম্পূর্ণ বইটা তোমরা একবার এ টু জেড রিডিং পড়বা এবং হাইলাইটার দিয়ে দাগাবা, দাগিয়ে দাগিয়ে পড়বা। তো আমার এই শিট আমি অবশ্যই পিডিএফটা আমি লিংক পিন করে দিব কমেন্ট বা ডেসক্রিপশন বক্সে। তোমরা শীটের পাশাপাশি পুরো বইটা একবার রিডিং পড়বা, তাহলে আরো অনেকটা ক্লিয়ার হয়ে যাবা। আমাদের বেসিক শেষ। আমরা এখন পড়বো রসায়নের, কি বলেছি আমি কিন্তু এমসিকিউ, সিকিউ, এসকিউ সে করব। তো আমরা এখন বিগত বছরের বোর্ড কোশ্চেন বা এমসিকিউ সলভ করব।
গুরুত্বপূর্ণ এমসিকিউ। তো আমরা এমসিকিউ গুলো দেখি। যেমন দেখো এমসিকিউ 1 কি বলছে, কোনটি পেটে অ্যাসিডিটি দূর করে। এই যে দেখো পড়ে আসছে, কিন্তু ভালো করে যদি তুমি বই এবং লেকচার সেটা কমপ্লিট করো, তুমি এই এমসিকিউ অটোমেটিকলি চোখ বন্ধ করে দেখাইতে পারবা। তো এই যে আমরা পেয়ে গেছি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, যা পেটে অ্যাসিডিটি সমস্যা দূর করে। তারপর দেখো কোনটি উত্তেজক পদার্থ, ওই যে আমরা পড়ে এসেছি, কিন্তু আমাদের উত্তেজক পদার্থ হচ্ছে নাইট্রাস অক্সাইড, আমাদের উত্তেজক পদার্থ। তেজস্ক্রিয় পদার্থ নিচের কোনটি? তো তেজস্ক্রিয় পদার্থ হচ্ছে আমাদের বেরিয়াম। আমাদের শরীরে কত ধরনের মৌল আছে? আমাদের শরীরে কত ধরনের মৌল আছে? আমাদের ধরনের 26 ধরনের মৌল আছে। ওকে, তারপরে দেখো 5 নাম্বারটা, কাঁচা আমে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে, যখন আম পাকে তখন ওই অ্যাসিড কি থেকে সৃষ্টি হয়? আমরা কিন্তু পড়ে এসেছি কাঁচা আমে কিন্তু এক ধরনের অ্যাসিড থাকে, যখনই আমটা পেকে যায় তখন আমাদের সেটা গ্লুকোজ এবং ফ্রুটোজে তৈরি হয়। এ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রথম ব্যবহৃত ধাতু কোনটি? এই যে দেখো এ ইউ, হ্যাঁ, তো এই নাম্বার আমাদের হচ্ছে প্রথম ধাতু। তারপর এই যে দেখো ক্রস চিহ্ন, এই চিহ্নটি কোন পদার্থের ক্ষেত্রে আমাদের ব্যবহার করা হয়? তো আমাদের এই চিহ্নটা ব্যবহার করা হয় সিমেন্টের ডাস। ভালো করে একটু শীটটা পড়ো, বই পড়ো, তাহলে দেখবে এই এমসিকিউ তুমি অটোমেটিকলি দাগাইতে পারছো। তারপর বলছে যে আমাদের কোনটি পরিবেশের জন্য ক্ষতিকারক? আমাদের পরিবেশের জন্য ক্ষতিকারক লেড। লেড হচ্ছে আমাদের পরিবেশের জন্য ক্ষতিকারক। দেখছো কত ইম্পর্টেন্ট এমসিকিউ গুলা, অনেক বলে এসেছে। তারপরে আমাদের 9 নাম্বার, মিথানল পূর্ণ বোতলের গায়ে কোন সর্বজনীন সংকেতটি চিহ্ন ব্যবহার যুক্তিযুক্ত? হ্যাঁ, তো আমাদের 9 নাম্বারটা হচ্ছে এই যে দেখো, এটা হচ্ছে মিথানলের চিহ্ন, মানে কি ভূতের চিহ্ন, মানে ভূত, ঠিক আছে, তো মানে করস দেওয়া। নাইট্রোগ্লিসারিনের বোতলের গায়ে নিচের কোন চিহ্নটি থাকতে পারে? এই যে দেখো নাইট্রোগ্লিসারিনের চিহ্নে এইটা থাকবে। ওকে, কোনটি আবিষ্কার মানব সভ্যতাতে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছে? ব্রোঞ্জ। হ্যাঁ, ব্রোঞ্জ কিন্তু মানব সভ্যতা, এই যে তারা অলিম্পিক খেলতে যায় তারা কিন্তু গোল্ড, সিলভার, ব্রোঞ্জ এই মেডেল গুলো পেয়ে থাকে। আচ্ছা, তারপরে আমরা দেখি 12 নাম্বারটা। ওকে ওকে ওকে, তোমাদের কেমন লাগছে কমেন্টে জানিও, এবং কোনো সমস্যা থাকলে কমেন্ট করিও। আর এখন থেকে তোমাদের আমি ফিজিক্স কেমিস্ট্রি প্রত্যেকটা চ্যাপ্টারের বেসিক টু অ্যাডভান্স, যেখানে বেসিক থাকবে, সিকিউ থাকবে, এসকিউ থাকবে, এমসিকিউ থাকবে, সব কভার করে দিব, যেন তোমরা হাফ ইয়ারলি এবং পরীক্ষায় একদম ফুল মার্ক উঠাইতে পারো, 100 তে 100 পাও। কেমিস্ট্রি খুব ইজি একটা সাবজেক্ট যদি বুঝে পড়ো। আচ্ছা, তো আমরা পড়াই ফিরি। এখন দেখো কাঁচা আমে কোনটি থাকে? কাঁচা আমে থাকে স্যাক্সেনিক অ্যাসিড। বিস্ফোরক পদার্থ কোনটি? বিস্ফোরক পদার্থ হচ্ছে আমাদের টিএনটি। কোনটি বিস্ফোরক পদার্থ? হ্যাঁ, তো এই যে দেখো 14 নাম্বার বলছে এই যে জৈব পারক্সাইডও একটা বিস্ফোরক পদার্থ। নিচের কোনটি হজমে সহায়তা করে? আমাদের সালফিউরিক অ্যাসিড, সরি সালফিউরিক না, মিস্টেক, হাইড্রোজেন ক্লোরাইড। হ্যাঁ, হাইড্রোজেন ক্লোরাইড অ্যাসিড হজমে সহায়তা করে। আধুনিক রসায়নের জনক বলা হয় কাকে? এই যে অ্যান্টনি লাভুসিয়েকে আধুনিক রসায়নের জনক বলা হয়। আচ্ছা, অধিক মাত্রায় ফর্মালডিহাইড প্রবেশ করলে কি হতে পারে, বা আমাদের শরীরে ঢুকলে কি হতে পারে? কোমা হতে পারে। হ্যাঁ, তো নিচের কোন চিহ্নটি জারক গ্যাস বা তরল নির্দেশ করে? এই যে দেখো, এই যে আমাদের জারক গ্যাস বা তরল নির্দেশ করে এই চিহ্নটা, তোমরা ভালো করে একটু চিহ্নগুলো পড়বা নাম সহ। তারপরে হচ্ছে আমাদের টিফয়েল চিহ্নটি প্রথম কোন দেশে ব্যবহার করা হয়? ট্রিফয়েল চিহ্ন এটা ব্যবহার করা হয় আমেরিকায়। তো 20 নাম্বার, কোন চিহ্নটি 1976 সালে আমেরিকায় প্রথম ব্যবহার করা হয়? ওই যে ট্রিফয়েল চিহ্ন। তাহলে এই যে দেখো এর ভিতরে বলতে পারো কোনটা ট্রিফয়েল চিহ্ন? এই যে ট্রিফয়েল চিহ্ন, যেটাকে বলা হয় তেজস্ক্রিয় রশ্মি। ওকে, তো আমরা তো এতক্ষণ
বোর্ড এমসিকিউ গুলো সলভ করলাম। এখন আমরা দেখবো বোর্ড পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ যেগুলো আমরা প্র্যাকটিস করব, এগুলো উচিত তোমাদের প্র্যাকটিস করা। তো আমি তারপর তোমাদের সলভ করে দিচ্ছি। 21 21 নাম্বার, সোডিয়াম হাইড্রোক্সাইড ঘন দ্রবণ কোন ধরনের পদার্থ? সোডিয়াম হাইড্রো অক্সাইড ঘন দ্রবণ কোন ধরনের অক্সাইড? এই যে দেখো, ক্ষত সৃষ্টিকারী পদার্থ। তেজস্ক্রিয় রশ্মি চিহ্নকে কি বলা হয়? এই যে কিছুক্ষণ আগে পড়ে এসেছি, টিফয়েল। তারপরে 23 নাম্বার, অ্যালকেমি শব্দটির উৎস কোনটি? এটা উৎস হচ্ছে কেমিস্ট্রি থেকে, এই যে রসায়ন শব্দ থেকে অ্যালকেমি শব্দটির উৎস। ওকে, তারপর দেখো 24, আমাদের কার্বন যৌগের দহনের ফলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করা হয়। হ্যাঁ সত্য। জলীয় বাষ্প উৎপন্ন করা হয়। হ্যাঁ সত্য। তাপের শক্তি উৎপন্ন করা, হ্যাঁ সত্য। তাহলে উত্তর হবে আমাদের ডি। ওকে, তারপরে হচ্ছে যে নিচের কোনটি আমাদের সারের উপাদান? আমাদের অক্সিজেন, হ্যাঁ অক্সিজেনের একটা সার, কার্বন সার, ফসফরাস সার, তো সবগুলোই হবে আমাদের উত্তর গহ। তারপরে আমাদের দেখো 26 নাম্বার, সর্বপ্রথম রসায়নের গবেষণা করেন কে? খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, জাবের ইবনে হাইয়ান। আর আধুনিক রসায়নের জনক কিন্তু আমাদের এই যে পড়ে আছি অ্যান্টনি ল্যাভেসিয়ে। ওকে, 27, ভারী ধাতু, ভারী ধাতু কোনটি? এই যে দেখো, আমাদের ভারী ধাতু হচ্ছে পারদ। নো, পারদ ভারী ধাতু না। তাহলে আমাদের ভারী ধাতু হচ্ছে লেড এবং আর্সেনিক। তাহলে উত্তর 2 এবং 3, মানে এই। ওকে, তারপর আমাদের ক্যালসিয়াম অক্সাইড সিএও পানিতে দ্রবীভূত করলে কি হয়? তাপ শোষিত হয়। অ্যামোনিয়া ক্লোরাইডকে পানিতে দ্রবীভূত করলে দ্রবণের কি ঘটে? তো দ্রবণের ভিতরে আমাদের ঘটে হচ্ছে এই যে দেখো, তাপ শক্তি বৃদ্ধি পায়। অ্যামোনিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হলে তাপ শক্তি বৃদ্ধি পায়। অ্যান্টাসিডে নিচের কোন যৌগটি উপস্থিত থাকে? এই যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। উত্তেজক পদার্থর অন্তর্ভুক্ত কোনটি? আমাদের উত্তেজক পদার্থের অন্তর্ভুক্ত কোনটি? এটা হচ্ছে এই যে সিমেন্টের ঢাস, লৌহ অ্যাসিড, এগুলো উত্তেজক পদার্থ। তাহলে এ 1 2। তারপরে হচ্ছে আমাদের প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান কি? ওই যে আমরা দেখে এসেছি প্রাকৃতিক গ্যাসের মূল উপাদান হচ্ছে হাইড্রোকার্বন, হাইড্রোজেন এবং কার্বন। 33 নাম্বার, খাদ্য বেশি সময় ধরে সংরক্ষণের জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়? প্রিজারভেটিভ, প্রিজারভেটিভ ব্যবহার করা হয়। তারপরে আমরা দেখি 34, 34 নাম্বার, তেজস্ক্রিয় পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য কোনটি? তেজস্ক্রিয় পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য ক্যান্সার সৃষ্টি করে, বিকলাঙ্গ করে দিতে পারে, রোবিডিয়াম একটি তেজস্ক্রিয় পদার্থ। উত্তর হচ্ছে 1 আর 2, কারণ তেজস্ক্রিয় পদার্থ ক্যান্সার সৃষ্টি করে, বিকলাঙ্গ করে দিতে পারে তোমার অঙ্গ। উত্তর হচ্ছে এ। পাকস্থলীতে কোনটি অতিরিক্ত জমা হলে অ্যাসিডিটি সমস্যা হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি জমা হয় তাহলে আমাদের পাকস্থলীতে অ্যাসিডিটির সমস্যা হয়। কাগজে কোন উপাদানটি সবচেয়ে বেশি থাকে? কাগজের উপাদান গ্লুকোজ, ফ্রুক্টোজ, সেলুলোজ না ফসফরাস? অবশ্যই কাগজের উপাদান বেশি পরিমাণে থাকে হচ্ছে আমাদের সেলুলোজ। সেলুলোজ হচ্ছে মূল উপাদান কাগজের। আচ্ছা, তারপরে আমাদের ফসল উৎপাদনে ব্যবহৃত সারের উপাদান কোনটি? ক্যালসিয়াম অবশ্যই, ফসফরাস হ্যাঁ, আর্সেনিক না। তাহলে 1 আর 3, উত্তর সি। তারপরে হচ্ছে আমাদের দেখো কোন কোন ধাতু সংমিশ্রণে ব্রোঞ্জ তৈরি হয়? আমরা কিন্তু পড়ে এসেছি জিঙ্ক এবং সরি জিঙ্ক না, কপার এবং টিন। কপার এবং টিন একত্রিত হয়ে ব্রোঞ্জ তৈরি হয়। ওকে, তো তারপর আমাদের 39, এলপিজি এবং সিএনজি সংরক্ষণে কোন সতর্কতা চিহ্ন ব্যবহার করা হয়? এই যে দেখো, এই চিহ্নটা ব্যবহার করা হয়। তারপর রসায়নের অনুসন্ধান বা গবেষণা প্রক্রিয়া পঞ্চম নাম্বার ধাপ কোনটি? পঞ্চম নাম্বার ধাপ হচ্ছে তথ্য সংরক্ষণ ও তথ্য বিশ্লেষণ করা। সর্বশেষ 41 নাম্বার, ত্বক, চোখ ও শ্বাসতন্ত্রের ক্ষতি করে নিচের কোনটি? এই যে নাইট্রাস অক্সাইড। এই যে 41টা এমসিকিউ তোমরা খুবই ভালো করে যদি পড়ে যাও, ইনশাআল্লাহ তোমাদের শতভাগ কমন পড়বে, সেটা ক্লাস টেস্ট, সিটি এবং টিউটোরিয়াল, হাফ ইয়ারলি, যে কোনো এক্সামে।
ওকে, এখন আমরা গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন, নমুনা প্রশ্ন দেখি। যেমন দেখো, গবেষণা কি? মানুষের বুদ্ধিভিত্তিক অনুসন্ধান প্রক্রিয়া অথবা সঠিক পদ্ধতিতে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোনো কিছু জানার চেষ্টাই হচ্ছে গবেষণা। ব্রোঞ্জ কি? কপার 90% এবং টিন 10%। একত্রিতে সংকর ধাতুর নামই হচ্ছে ব্রোঞ্জ। এগুলা কিন্তু তোমার সৃজনশীলের পথে আসবে, তো ভালো করে পড়বা, লিখবা। ট্রিফয়েল কাকে বলে? তেজস্ক্রিয় তথা ক্ষতিকারক রশ্মি নিঃসরিত পদার্থের ঝুঁকি নির্দেশকের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে চিহ্ন, ঝুঁকি চিহ্ন ব্যবহার করা, তার মানে তেজস্ক্রিয় একটা রশ্মি, তাদের একটা কি দিছে, একটা সাংকেতিক চিহ্ন দিছে, যেন আমরা ওইটা দেখে চিনি ওইটা হচ্ছে তেজস্ক্রিয় রশ্মি। সেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে ঝুঁকি চিহ্ন, তাকে বলা হয় ট্রিফয়েল। রসায়ন কি? বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, পদার্থের ধর্ম, পদার্থের পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তাকেই রসায়ন বলে। ওকে, তো 5 নাম্বার, আলকেমি শব্দটি কোন ভাষা শব্দ থেকে উদ্ভূত? আরবি ভাষা। রসায়নের জনককে? জাবের ইবনে হাইয়ানকে রসায়নের জনক বলে। মোমের মূল উপাদান কি? হাইড্রোকার্বন মোমের মূল উপাদান। আমাদের জ্ঞানমূলক দেখা শেষ। এখন আমরা দেখব এসকিউ বা অনুধাবনমূলক প্রশ্ন। তোমাদের এবার তো তোমাদের তো এখন মানে এসকিউ আসবে, শর্ট কোশ্চেন। তো এই যে এখানে আমি 6টা শর্ট কোশ্চেন রেখেছি, পড়ে যাবা ইনশাআল্লাহ, কমন পড়বে। তো দেখো, 1 নাম্বার কি বলছে? চাষাবাদ কিংবা খাদ্যের জন্য আমরা রসায়নের উপর নির্ভর করি, ব্যাখ্যা করো। দেখো, চাষাবাদ কিংবা খাদ্যের জন্য আমরা রসায়নের উপর নির্ভর করি, কারণ কেননা জমিতে উর্বর করার জন্য আমরা রাসায়নিক সার ব্যবহার করি, আর ক্ষেতের ফসল পোকামাকড় দমনের জন্য আমরা কীটনাশক ব্যবহার করি। তার মানে দেখো, জমির উর্বরতার জন্য রাসায়নিক সার এবং কি পোকামাকড়ের জন্য কীটনাশক ব্যবহার করি। আবার খাদ্যকে দীর্ঘদিন সংরক্ষণের জন্য আমরা প্রিজারভেটিভ জাতীয় রাসায়নিক পদার্থ ব্যবহার করি। তাই রসায়নের অবদান অপরিহার্য। আমরা আরো একটা গুরুত্বপূর্ণ, এই যে দেখো, এই দুইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। 4 আর 5 নাম্বার হচ্ছে আমাদের এই প্রথম চ্যাপ্টারের জন্য গুরুত্বপূর্ণ এসকিউ। পেটে অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড খাওয়া হয় কেন? কারণ পাকস্থলীতে অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড জমা হলে অ্যাসিডিটির সমস্যা হয়। তাই অ্যান্টাসিডে থাকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এই দুটি যৌগ হচ্ছে ক্ষারধর্মী। ফলে এগুলো পেটে গিয়ে বিক্রিয়া করে অ্যাসিডকে প্রশমিত করে ফেলে। তো এই জন্য দেখো আমাদের, তার মানে আমরা বুঝতেছি যে আমাদের পেটের ভিতর থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর অ্যান্টাসিডে থাকে আমাদের ক্ষার। তো আমরা জানি অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করলে প্রশমিত হয়ে যায়, লবণ পানি উৎপন্ন হয়, যার ফলে আমাদের মানে আমাদের যে অ্যাসিডিটি, গ্যাস্ট্রিকটা দূর হয়ে যায়। তারপর দেখো, কাঁচা আম টক কিন্তু পাকা আম খেতে মিষ্টি কেন? কারণ কাঁচা আমে থাকে জৈব অ্যাসিড, যেমন স্যাক্সিনিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড। ফলে কাঁচা আম টক, কারণ আমরা জানি অ্যাসিড কিন্তু টক স্বাদযুক্ত, কিন্তু আম যখন পাকে তখন এই অ্যাসিড গুলো রাসায়নিক পরিবর্তনে এই স্যাক্সিনিক এবং ম্যালিক অ্যাসিড গুলো গ্লুকোজ এবং ফ্রুক্টোজ সৃষ্টি হয়, এগুলো কিন্তু মিষ্টি, তাই পাকা আম মিষ্টি লাগে। তো তোমরা এই সিকিউ গুলা ভালো করে কি করবা, পড়বা। তাহলে আমাদের আমরা বেসিক পড়লাম, এমসিকিউ পড়লাম, এসকিউ পড়লাম। এবার আমরা সিকিউ পড়বো। সিকিউ গুরুত্বপূর্ণ প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতা। দেখো, বরিশাল বোর্ড 2022 এসেছিল। এখানে দেখো কি দেওয়া আছে, একটা ইউনিফর্ম দেওয়া আছে এতে, আর বিতে দেওয়া আছে একটা গ্লাস, সানগ্লাস, আর সিতে দেওয়া আছে হচ্ছে মাস্ক। এটা কি দেখো, আমরা যখন ল্যাবে কাজ করব আমাদের ইউনিফর্ম পরে কাজ করতে হবে, যেন কোনো পদার্থ বা কোনো যৌগ যেন আমাদের শরীরে ছিটে না আসতে পারে। আবার চশমা কেন পরবো, চোখে না যায়, এবং মাস্ক কেন পরবো, যেন যেমন মুখের ভিতরে ঢুকে না যায়। তো আমাদের গয়ে কি বলছে দেখো, ল্যাবরেটরিতে এ ও বি যৌগ কেন অত্যাবশ্যক? এ হচ্ছে ইউনিফর্ম আর বি হচ্ছে আমাদের আহ সানগ্লাস কেন গুরুত্বপূর্ণ। দেখো, আমরা যদি একটু উত্তর দেখি, আমি তোমাদের উত্তর দিয়ে দিব, টেনশন করো না, ভাইয়া তোমাদের সাথে আছে, সব পাবা আস্তে ধীরে, খালি তোমরা মনোযোগ দিয়ে পড়ো। তো উদ্দীপকের দেখো আমাদের, এই যে দেখো, উদ্দীপকের এ অ্যাপ্রন, বি হচ্ছে সেফটি গগলস,
হ্যাঁ, বি হচ্ছে আমাদের যেটাকে রসায়নের ভাষায় বলে সেফটি গগলস। আমরা চশমা বলবো না, সেফটি গগলস বলবো। তো ল্যাবরেটরিতে অ্যাপ্রন এবং সেফটি গগলস এর গুরুত্ব অনেক বেশি। দাহ্য পদার্থ কোনটি সরাসরি আমাদের শরীরে ক্ষতি করে, আবার কোনটি পরিবেশের জন্য ক্ষতি করে। তো রসায়ন পরীক্ষাগারে যেসব যন্ত্রপাতি পাত্র ব্যবহার করা হয় বেশিরভাগই কাচের তৈরি হয়, টেস্ট টিউব। তো এই যে দেখতেছো, এই যে দেখছো এইরকম পাত্র হয়। তো তাই রসায়নে পরীক্ষাগারে প্রতিটি পদক্ষেপে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে। একটু অসতর্কই যদি হও, যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো তাই শরীরের রক্ষা করার জন্য নিরাপদ পোশাক অ্যাপ্রন পরতে হয়। অ্যাপ্রন ব্যবহার করলে কোনো ক্ষতিকর জিনিস সরাসরি শরীরে স্পর্শ করতে পারবে না বা আসতে পারবে না। তাই একইভাবে ল্যাবরেটরিতে চোখকে রক্ষা করার জন্য সেফটি গগলস ব্যবহার করা হয়। চোখের রক্ষার জন্য সেফটি গগলস ব্যবহার করে চোখকে বিষাক্ত রাসায়নিক পদার্থ সরাসরি স্পর্শ থেকে রক্ষা করা যায়। তাই অ্যাপ্রন ও সেফটি গগলস ল্যাবরেটরিতে ব্যবহার না করে যে কোনো বিষাক্ত রাসায়নিক পদার্থ যে কোনো সময় শরীরে চোখে সমস্যা সৃষ্টি করতে পারে। তাই ল্যাবরেটরিতে অ্যাপ্রন এবং সেফটি গগলস অবশ্য। এরপর দেখো আমাদের গহে কি বলছে, বর্তমানে সি এর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তোমার উত্তরের সাপেক্ষে ব্যাখ্যা দাও। তো সিটা হচ্ছে কি মাস্ক। তো আমরা যদি দেখি সি হচ্ছে এই যে দেখো মাস্ক। তো আমাদের সি বর্তমান সময় মাস্কের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে আমাদের পরিবেশ বিভিন্ন কারণে দূষিত হচ্ছে। তো চারপাশে বায়ুতে আজ ধুলাবালি ক্ষুদ্র কণা মিশে আছে। আমরা যখন শ্বাস গ্রহণ করি তখন এসব ধুলাবালি বা ক্ষুদ্র ক্ষুদ্র বিষাক্ত কণা আমাদের শ্বাসনালীতে প্রবেশ করে, নানা ধরনের রোগ সৃষ্টি করে, অ্যালার্জি, হাঁচি কাশি, সর্দি জ্বর সৃষ্টি করতে পারে। তো বর্তমান সময়ে অন্যান্য আতঙ্কের নাম যেমন দেখো 2021 সালে দেখা গেছে যে করোনা ভাইরাস আক্রান্ত 2019 সাল হইতে এই পর্যন্ত